চট্টগ্রামের আকাশে ঝরছে বৃষ্টি আর কিউই শিবিরে ঝরছে হতাশার জল। ওয়ানডে সিরিজ হারার ধাক্কা সামলাতে না সামলাতেই টি-20তেও লাইনচ্যুত সফরকারীরা। তাই তো সাগরিকার ঝড় বৃষ্টি বজ্রপাত কিছুই থামাতে পারেনি তাদের প্রস্তুতি। যেখানে বাংলাদেশ দল হোটেলে সময় কাটিয়েছে, সেখানে নিউজিল্যান্ড ঘাম জড়িয়েছে ইনডোরে বাঁচার শেষ রাস্তা খুঁজতে। প্রশ্ন এখন একটাই, কে বাঁচাবে নিউজিল্যান্ডকে? দ্বিতীয় টি-20 থেকে ঘুরে দাঁড়াবে কিউইরা, নাকি টাইগারদের তাণ্ডবে ডুববে আরেকবার? সাগরিকা জমছে মহারণের উত্তাপ। দর্শক, দ্বিতীয় ম্যাচটা কেমন হতে যাচ্ছে সেই নিয়ে আলোচনা করতে চাই। এই মুহূর্তে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমির। ফয়সাল তিতুমির, আপনাকে স্বাগত ৭১ খেলা যোগে। সেই সঙ্গে শুভ সকাল। ঢাকাতেও বৃষ্টি হচ্ছে, চট্টগ্রামেও বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট ডুবে গেছে এবং সেই সঙ্গে হয়তো বা আজকে নিউজিল্যান্ডকেও বাংলাদেশ ডুবিয়ে ছাড়বে। কতটুকু আশাবাদী আপনি? প্রথমত আপনি যে পড়ছিলেন সেখানে একটা প্রশ্ন ছিল, আজকে নিউজিল্যান্ডকে কে বাঁচাবে? মনে হচ্ছে বৃষ্টি একমাত্র বাঁচাতে পারে। আর ওয়েদারের যে অবস্থা, তাতে আসলে এই ম্যাচের যে উত্তাপ, তাতে রীতিমতো আসলে জল ঢেলে দিয়েছে আকাশ থেকে। ধরুন, গতকালকে তো চট্টগ্রামে একেবারে ডিজাস্টার ছিল, আমরা খবরেও দেখছিলাম, রাস্তাঘাট ডুবে গিয়েছে। আজকে সকাল থেকে ঢাকাতে বৃষ্টি, চিটাগাংয়ের ওয়েদারও আসলে ওখানে আরও নিম্নচাপের কথা আমরা জানি। ফলে খেলা হওয়া নিয়ে একটা অনিশ্চয়তা তো আছেই। কিন্তু ওভারঅল বাংলাদেশ ধরুন আজকে, মানে আপনি যদি ফার্স্ট টি-20টাই দেখেন, এই আজকের ম্যাচে যে অবস্থায় আছে বাংলাদেশ, মানে একেবারে যেটাকে বলে উঠছে বাংলাদেশ রীতিমতো। বিশেষ করে ব্যাটিং ডিপার্টমেন্ট, বোলিং ডিপার্টমেন্ট তো সবসময়, বাট আজকের ওয়েদারের উপর আসলে অনেক কিছু ডিপেন্ড করছে। আমরা যে আলোচনাগুলো করছি, হয়তো দিন শেষে সবগুলোই বৃথা হয়ে যাবে যদি বৃষ্টির কারণে খেলা শুরু না হয়। যদিও বলা হচ্ছে যে সাগরিকায় যেহেতু একেবারে সাগরের পাশে স্টেডিয়ামটা, সেখানে তুলনামূলক বৃষ্টির সংখ্যাটা একটু কম এবং সেক্ষেত্রে বৃষ্টি হলেও খুব সম্ভবত আধুনিক যে ড্রেনেজ ব্যবস্থা, সেটার কারণে হয়তো বা খেলাটা গড়াতে পারে। তো এটাই যদি আমরা বলি, বৃষ্টির কারণে কি বাংলাদেশে এই যে উইনিং যে একাদশটা রয়েছে, সেটা কি কোনোভাবে পরিবর্তন করতে পারে কিনা? না, মনে হয় না, একেবারে সেই সম্ভাবনা নেই। বিশেষ করে মানে বাংলাদেশের উইনিং কম্বিনেশন ভাঙার কোনো কারণই নেই এই ম্যাচে। বরং ওভার যদি কার্টেইল হয়, সেক্ষেত্রে হয়তোবা ব্যাটারদের টপ অর্ডারে আমরা গত ম্যাচে যেটা একটু সামান্য আক্ষেপ বা হতাশা আছে, সাইফ তামিমরা হয়তো আজকের ম্যাচে ডিফারেন্ট অ্যাপ্রোচ নিয়ে খেলবে অবভিয়াসলি। এছাড়া আসলে বাংলাদেশের উইনিং কম্বিনেশন ভাঙার কোনো কারণ দেখছি না। ব্যাটিং অর্ডারে চেঞ্জ আসলেও আসতে পারে, বাট ওভারঅল ধরুন সাগরিকার আপনি যেটা বললেন, আমরা জানি যে সেখানকার প্রথাগতভাবেই সেখানকার ড্রেনেজ সিস্টেম খুবই চমৎকার, কিন্তু এরকম ওয়েদারে আসলে কোনো ড্রেনেজ সিস্টেমে কাজ করার কথা না। আমি জানি না, যদিও খেলার এখনও বেশ কয়েক ঘন্টা বাকি, বাট স্টিল মানে আজকে খুব একটা হোপফুল মনে হচ্ছে না আসলে সব কিছু। আমি ওয়েদার প্রেডিকশনও দেখছিলাম, হেভি রেইন আসলে ডে লং একটা প্রেডিকশন আছে ওয়েদার আপডেটে। তার মানে কি বাংলাদেশকে সিরিজটা জিততে ঢাকা পর্যন্ত অপেক্ষা করতে হবে? অবভিয়াসলি, কিন্তু ঢাকার ম্যাচটাও হবে কিনা সেটা নিয়েও শঙ্কা আছে, কারণ আমি 2 তারিখের ওয়েদার আপডেটেও চোখ বোলাচ্ছিলাম এবং সেখানেও বেশ বৃষ্টির সম্ভাবনা আছে, এবং ঢাকাতেও। কারণ এখন যে এই যে লঘুচাপ বা নিম্নচাপ যেটাই বলে শুরু হয়েছে, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এটা আসলে কয়েকদিন ধরেই চলবে, এবং সেক্ষেত্রে 2 তারিখে পর্যন্ত তো ওয়েট করতেই হবে ম্যাচের ফলাফলের জন্য, সিরিজের ফলাফলের জন্য। কিন্তু সেটাও আসলে কতটুকু সাকসেসফুলি সম্পূর্ণ হবে, ওয়েদার কৃপা করবে, তার উপর ডিপেন্ড করবে অনেক কিছু। আমরা ধরে নিলাম বৃষ্টি হবে না, তো সেক্ষেত্রে সিলেবাসের বাইরে আবার যে শামীম পাটোয়ারি ছিলেন, তাকে নিয়ে হয়তোবা সবচেয়ে বেশি এখন দুশ্চিন্তা, কিংবা যাদেরকে নিয়ে হয়তোবা নিউজিল্যান্ড পড়াশোনা করেনি, তারাই কিন্তু দারুণ খেলেছেন। এরকম অল্প বলে বেশি রান করতে পারেন বাংলাদেশি ব্যাটাররা, এটা কিন্তু একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। কি মনে হচ্ছে যে আজকেও কি শামীম পাটোয়ারি কিংবা ইমন, তাদের উপরে কি ভরসা করবো, নাকি আমাদের টপ অর্ডারটাও দারুণ কিছু করে দেখাবে যদি খেলাটা হয়? না, অবভিয়াসলি বাংলাদেশ ধরুন এখন টিম হিসেবে পারফর্ম করছে, এবং আমরা যদি কয়েক বছর দেখি ম্যাচগুলো আসলে কোনো একক কারো নৈপুণ্যে বাংলাদেশ জিতছে না। দলগত পারফরমেন্স তো থাকে এবং ধারাবাহিকভাবে কেউ না কেউ ভালো করছে। সো অবভিয়াসলি আমি এক্সপেক্ট করবো যে গত ম্যাচে যেটা হয়েছে, আপনি যেটা বললেন, বাংলাদেশের টি-20-র ইতিহাসে 4, 5 এবং 6 নম্বর ব্যাটসম্যান 200+ স্ট্রাইক রেটে কখনো ব্যাট করেনি। সো এইটা একটা অবভিয়াসলি নতুন কিছুর ইঙ্গিত দেয়। কিন্তু এমন না যে প্রতি ম্যাচে আমার 4, 5, 6 এরকম পারফরমেন্স করবে, বরং আজকে আমি বেশি করে চাইবো আমাদের ওপেনারদের থেকে পারফরমেন্সটা পেতে, লিটন দাস ক্যারি করতে। তিনি যেভাবে ওয়ানডে সিরিজে যা করেছেন, খুব চমৎকার খেলতে খেলতে সেট হয়ে খুব বাজে শটে আউট হয়ে গেছেন। আপনি যদি দেখেন টি-20তেও লিটন দাস একই জিনিস ক্যারি করেছেন। ওই ওভারে ঈশ্বর থেকে তিনি 2টো বাউন্ডারি হাঁকিয়েছেন, আবারও আরেকটা বলে অ্যাটাক করতে যাওয়া এবং জোর করে ডাউন দ্য গেলে সে খেলতে যাওয়া এবং নিজের উইকেটটা বিলিয়ে দেয়া, এইটা আসলে লিটন দাসকে আমি চাইবো এটা না দেখতে। বাকি তো যারা আছে আমার মনে হয় তারা তাদের সহজাত ন্যাচারাল খেলাটাই খেলবে, শামীম, হৃদয় এবং ইমন। যদিও ব্যাটিং অর্ডার নিয়ে অনেক কথা হচ্ছে যে ইমন 5 নম্বরে কখনো ব্যাট করেনি, তাকে আমরা এই ম্যাচে দেখেছি 5-এ ব্যাট, কিন্তু সাকসেসফুল হয়েছেন। নট নেসেসারিলি তিনি প্রতি ম্যাচে সাকসেসফুল হবেন। সো অবভিয়াসলি টি-20তে দেখেন খেলাটাই হচ্ছে পাওয়ার প্লে, টপ অর্ডার, ফার্স্ট 6 ওভার্স, এবং সেই সময়টাই সাইফ এবং তামিমের দায়িত্ব অনেক বেশি।
এখন আমাদের যে ব্যাটিং অর্ডার আছে তাতে আপনি চাইলে আপনি কিন্তু চেঞ্জ করা, ধরেন আপনি ইমনকে চাইলে ওপেনিংয়ে খেলাতে পারেন। সেক্ষেত্রে তামিম বা সাইফের মধ্যে যদি কাউকে মনে হয় যে আচ্ছা ওকে আমি একটা ব্রেক দিতে চাই, তখন আপনি আপনার বোলিং ডেপথটা আরেকটু বাড়ানোর একটা সুযোগ আছে। যদিও আমরা সবসময় 5 জন বোলার নিয়ে খেলি, বাট আমার মনে হয় টি-20তে একটা ষষ্ঠ বোলিং অপশনও থাকা উচিত বাংলাদেশের। তো সেক্ষেত্রে আপনি বলছিলেন পাওয়ার প্লের কথা, আমরা দেখেছি গত ম্যাচে পাওয়ার প্লেতে বাংলাদেশ কিছুটা ভুগেছে এবং বেশ ভুগেছে। বরাবরের মতে আমরা যে ওপেনিংয়ে আমাদের একটা রোগ রয়েছে যে অল্পতে উইকেট চলে যাওয়া, হয়তোবা বাউন্ডারি মারার যে একটা প্রবণতা এখন ঢুকেছে, বিশেষ করে যদি তানজিদ তামিমের কথা বলি, তিনি আসলে যে স্ট্রাইক রেটের ব্যাপারটা সেটা তিনি ওয়ানডেতেও যেরকম ব্যাটিং করেন টি-20তে একই রকম, তার চেয়ে আরো ভালো কিছু করা ট্রাই করেন এবং অল্পতে উইকেটটা দিয়ে দেন। এবং আমরা দেখি যেটা আপনি বলছিলেন যে জোর করে বাউন্ডারি হাঁকানোর যে প্রবণতাটা, মানে আমাদের মূল রোগটা কি? আমরা কি পাওয়ার প্লেতে বেশি রান তুলতে চাই নাকি বাউন্ডারি হাঁকানোটাই আমাদের এরকম দুর্যোগের কারণ? রোগটা হচ্ছে ডেফিনেটলি মাইন্ডসেট আমাদের। আমরা আসলে মানসিকভাবে যে জায়গাটায় কাজ করা দরকার, যে এই ওভারে আমি যদি এই বলটাকে টার্গেটও করি, আমি যে ধরুন একটা বাউন্ডারি বা ওভার বাউন্ডারি মারার পরে যে আমি সিঙ্গলস ডাবলস নিয়ে স্ট্রাইক রোটেট করবো, সেই মাইন্ডসেটটা ক্লিয়ার থাকা খুব জরুরি, যেটা আমরা পরের দিকে দেখেছি হৃদয় কিংবা ইমন বা পাটোয়ারি। সো এইটা হচ্ছে একটা বড় রিজন যে আমার হচ্ছে মাইন্ডসেট। এবং অবশ্যই বাংলাদেশের যেটা সবসময় হয় কি, আপনি অপোনেন্টের বেস্ট বোলার কিনে একটা টার্গেট থাকবে আপনার, তাকে ঘিরে তার 4 ওভার ঘিরে আপনার টি-20তে প্ল্যানিং করতে হবে, যেটা পৃথিবীর সমস্ত দেশ মোস্তাফিজকে নিয়ে করে। আমরা সাধারণত যেটা করি, ভুল প্ল্যান করি। আমার কাছে যেটা মনে হয় কীরকম, অপোনেন্টের বেস্ট বোলারটাকে আমরা অ্যাটাক করতে যাই। যেমন এরশাদি হচ্ছে নিউজিল্যান্ডের এই টিমের অভিজ্ঞতায় সব কিছুর বিচারে ইজ দ্য বেস্ট বোলার। যদিও তার ওই ম্যাচের বোলিং ফিগারটা সেই কথা বলবে না, বাট স্টিল তিনি কিন্তু দুটো ক্রুশাল উইকেট নিয়েছেন এবং যতটা নিয়েছেন আমি এগেন বললাম যে লিটন দাস উইকেটটা আসলে তাকে গিফট করেছেন। ফলে ওই জায়গাটা আমি আসলে কোন বোলারের বিপক্ষে কিভাবে খেলবো এবং একটা ওভার বাউন্ডারি হলে আমাকে আবার অ্যাটাক করতে যাবো কিনা, ম্যাচের সিচুয়েশন কি বলে, এইগুলো আসলে একজন ব্যাটসম্যানের খুব ক্লিয়ার মাইন্ড থাকা জরুরি। সেই জায়গাটাই মনে হয় আমাদের ঘাটতি আছে। তাহিদ হৃদয়ের একটু প্রসঙ্গে আসতে চাই। তিনি একটা কথা বলেছেন যে লাস্ট ম্যাচ জয়ের পর যে আমরা প্রত্যেকটা ব্যাটসম্যানই মোটামুটি 30+ বেশি ম্যাচ খেলে ফেলেছি, এই ধরনের জয়টা আমাদের আসলে এখন প্রয়োজন, নতুবা সেটা ক্রিকেটের জন্য আসলে ভালো দেখায় না, কারণ দিন শেষে তাদের অভিজ্ঞতার পাল্লাটা কিন্তু অনেক ভারী হয়েছে। আমরা আরেকটা ব্যাপার দেখতে পাই যে শামীম পাটোয়ারির কথা যখন বলি, যে তিনি যখন টার্গেট নিয়ে খেলেন তখন তার ভিতরে একটা আলাদা ব্যাপার চলে আসে যে রান তুলতে হবে, দ্রুত সেটাকে কমিয়ে আনতে হবে, কিন্তু যখন আবার ফার্স্ট ইনিংসে তারা ব্যাটিং করেন তখন কিন্তু একটা আলাদা ব্যাপার। এখানেও কি মানসিকতাটা বেশি কাজ করে? না, অফকোর্স। বিশেষ করে আপনি শামীম পাটোয়ারির এক্সাম্পল দিলেন, আমি বলবো তানজিদ তামিমের কথা। আপনি ওয়ানডেতে যদি খেয়াল করেন, তানজিদ তামিম প্রায়শই দেখা যায় যে তিনি যখন প্রেশারলেস খেলেন, যেটা ধরুন ফার্স্ট ওয়ানডেতে ছিল বাংলাদেশ, সেকেন্ড ওয়ানডেতে যখন রানটা নাগালের মধ্যে থাকে, তামিম তখন যেন খুব বেশি ফ্রি মাইন্ডে খেলতে পারেন, ভয়ডরহীন খেলা। কিন্তু যখন মনে হয় যে আস্কিং রেট থাকে, একটা প্রেশার থাকে, তখন যেন তিনি নিজেকে খানিকটা স্ট্রাগল করেন। টি-20-র ক্ষেত্রেও আসলে একই কথা। শামীম পাটোয়ারির কথা আপনি যেটা বলেন একদমই তাই, বাট একই সাথে আমার মনে হয় এটা সবার জন্যই আস্তে আস্তে তৌহিদ হৃদয় যে কথাটা বলেছেন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে তারা এটা রিয়ালাইজ করতে পেরেছেন। ধরুন আমরা এটা একসময় বলতাম যে এখন আর হৃদয় জিতলাম না, এখন ম্যাচ জিততে হবে, এবং এই ক্রিকেটার আসলে ইয়াং বা তরুণ আর নেই, তারা এখন অভিজ্ঞ হচ্ছেন, দলকে নেতৃত্ব দেবেন, হাল ধরতে হবে, সেটা যে তারা ফিল করছেন। যদি আমি 2-1 বছর পেছনেও যাই, তখনও ক্রিকেটারদের ল্যাঙ্গুয়েজটা একটু অন্যরকম। যারা বলতো যে হ্যাঁ আমরা খারাপ কি করছি, বা আমাদের 30 এভারেজ কি খারাপ, বা আমাদের এই স্ট্রাইক রেটে তো ব্যাট করছি, মানে ওই আত্মতৃপ্তি ছিল যেটা আসলে থাকা উচিত না। এবং তৌহিদ হৃদয় শিওর যে তিনি ম্যাচিউরড হয়েছেন, এবং আমার মনে হয় দলের সবারই এখন তারা জানেন যে টি-20টা 2 বছর 2.5 বছর পর, এবং এই ব্যাচ অফ ক্রিকেটাররাই সেখানে আসলে হয়তোবা দলকে নেতৃত্ব দেবেন বা দলের প্রতিনিধিত্ব করবেন। ফলে তাদের ওই জায়গাটাতে একই সঙ্গে যেরকম ব্যাটে বলে পারফরমেন্সে যেতে হবে, মানসিকভাবেও সেই জায়গাটায় যেতে হবে, এবং তারা প্রবাবলি সেই পথেই যাচ্ছেন। আমাদের 3 পেস ইউনিটের যদি কথা বলি, বিশেষ করে মোস্তাফিজ রহমান, তিনি কিছুটা ইনজুরি প্রবণ রয়েছেন, তিনি দলের বাইরে রয়েছেন, তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাসকিন আহমেদ, তাকে টেস্টের জন্য সামনে রাখা হয়েছে, আর নাহিদ রানাকেও রাখা হয়েছে। তাদের ছাড়া বাংলাদেশ প্রথম ম্যাচটা কেমন খেললো এবং এই ম্যাচে কিরকম করতে পারে, বা আপনি সেখানে রিপন মন্ডলের পারফরমেন্সটাকে কিভাবে বিশ্লেষণ করবেন? প্রথমত হচ্ছে এটা গুড ডিসিশন বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। আমার সবসময় মনে হচ্ছিল পেসারদের, আমরা যদি দেখি যে টি-20 ওয়ার্ল্ড কাপের আগের সিরিজগুলো থেকে বাংলাদেশ টানা 3টা সিরিজ জিতলো, 5টা সিরিজ জিতলো, ওই সময়ও ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা নিয়ে চিন্তা করা শুরু করেছে টিম ম্যানেজমেন্ট, এবং আমাদের পেসারদের বিশেষ করে, এবং পেসারদের না, সব ক্রিকেটারদের দেখেছি ঘুরিয়ে ফিরে খেলানোর একটা চিন্তা, বাট পেসারদের ক্ষেত্রে এটা খুবই খুবই কেয়ারফুল হওয়া জরুরি। বিশেষ করে নাহিদ রানার কথা যদি বলি, নাহিদ রানাকে আমরা এখন সব ফরম্যাটে খেলাচ্ছি, ওয়ানডে, টেস্ট এবং টি-20। সো নাহিদ রানা ইজ ভেরি আর্লি ইন হিজ ক্যারিয়ার। শন টেট যদিও বলেছেন যে তিনি ফিজিক্যালি খুবই খুবই ফিট নাহিদ রানা,
বাট এগেইন আপনি পেসারদের একটু এক্সট্রা কেয়ার নিতে যাবেন, তাদের ফুড হ্যাবিট, নিউট্রিশন থেকে শুরু করে ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা খুব খুব জরুরি। 5 দিন খেলার মতো নাহিদ রানা আসলে কতটা ফিট, তিনি 5 দিন ধরে 5 দিনে কত ওভার তিনি বল করতে পারবেন এবং ফিল্ডিং করতে পারবেন, এই সমস্ত কিছু ডিপেন্ড করছে আসলে আমার ধারণা টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই সেটা অবজার্ভ করছে। এবং সেই চ্যালেঞ্জটা যেহেতু পাকিস্তানের সঙ্গে সিরিজটা আমাদের খুব খুব ইম্পর্টেন্ট টেস্ট চ্যাম্পিয়নশিপের, ফলে এই টি-20 সিরিজে তাকে রেস্ট দেওয়াটা আমি বলবো একটা খুবই টাইমলি একটা ডিসিশন টিম ম্যানেজমেন্টের। এবং একই সাথে তাসকিন এবং মোস্তাফিজকে তো অবশ্যই, কারণ যেটা বললাম যে আসলে মোস্তাফিজের তো ইনজুরি প্রবণতা আছে এবং একই সঙ্গে আমাদের যে কোনো ফরম্যাটে এখন মোস্তাফিজ আসলে বেস্ট বোলার আমাদের, এবং তাকেও আসলে আপনি চাইবেন লম্বা সময় যদি সার্ভিস পেতে চান, অবশ্যই পৃথিবীর সমস্ত দল এখন তার সেরা পেসারদের নিয়ে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের একটা আলাদা প্ল্যানই থাকে, চার্টই থাকে, তাকে কতদিন খেলাবে আর কতদিন খেলাবে না। সো পিএসএলে না যাওয়াটাও আমার মনে হয়েছে এটা একটা গুড ডিসিশন, তাদেরকে টেস্টের জন্য ফিট রাখা এবং ফ্রেশ রাখা। মোস্তাফিজের ইনজুরি নিয়ে কাজ করছে, এবং তাসকিন তো আমার মনে হয় যে তাসকিনের এখন যে ক্যারিয়ারের যে সময়টা, তার আসলে নিজেরই এখন বেছে বেছে খেলার হয়তোবা ডিসিশন নিতে হবে সামনে, তিনি আসলে কোন কোন ফরম্যাটে রেগুলার খেলবেন। ফলে এইটা খুবই যেরকম টাইমলি ডিসিশন টিম ম্যানেজমেন্টের। এবং একই সাথে আপনি পরের যে প্রশ্নটা করলেন যে বাংলাদেশ দলের আসলে এই ম্যাচে আমার মনে হয় না যে, আমি যদি বলি যে এই টিমের যেহেতু বাকি এখন আছে, রিপন মন্ডলের পারফরমেন্সের কথা বলছেন, রাইট? সো রিপন মন্ডলের অবভিয়াসলি রিপন মন্ডলের কাছ থেকে আমরা যেটার জন্য তিনি পরিচিত হয়েছেন, ইয়র্কার বলগুলোর জন্য, এবং সেটা তিনি করার চেষ্টা করেছেন, হি ডিড ওয়েল। এগেইন আমার মনে হয় যে এখনও আসলে রিপন মন্ডলের ইজ ভেরি আর্লি ইন হিজ ক্যারিয়ার, অফকোর্স লম্বা সময় যাবে, এবং তাকে আসলে ওই সাপোর্টটা দেয়া প্রপার উইকেটটা। আপনি যদি দেখেন মিরপুরে যদি ফার্স্ট ওয়ানডেতে আমরা উইকেটটা থেকে একটু হতাশ হয়েছিলাম, কিন্তু পরের উইকেটগুলো আমরা দেখছি এবং চট্টগ্রামের উইকেটটাও আমরা দেখছি যে মোটামুটি, যদিও ব্যাটিং প্যারাডাইজ বলা হয় চিটাং, বাট স্টিল পেসাররা এখানে তাদের এই ওভারকাস্ট কন্ডিশনটার সুবিধা নিতে পেরেছেন। ফলে সেটা হচ্ছে আরেকটা জিনিস যে আমি আমাদের পেসারদের কোন কন্ডিশনে অভ্যস্ত করছি। লেটস সে যদি আমরা ওয়ানডে বিশ্বকাপের কথা চিন্তা করি সামনে, রিপন যদিও সেই প্ল্যানে থাকার কথা না, বাট স্টিল সেখানে যেখানে খেলা হবে আফ্রিকাতে, সেই কন্ডিশনের কথা চিন্তা করলে ট্রু উইকেটে আসলে খেলাতে চাইবেন বাংলাদেশের টিম ম্যানেজমেন্টও তাদের পেসারদের বা তাদের ব্যাটারদের। তার মানে নির্বাচকদের এখানে একটা যদি বলি যে তারা Big মাস্টারমাইন্ড role আছে, হিসেবে of কাজ course, করছেন, of এবং course. সেক্ষেত্রে তানজিদ তামিমের কথা যদি বলি, তাকেও কিন্তু টেস্টে নিয়ে আসা হয়েছে। আমরা যে বাজবলটা বুঝি বা দেখি, হয়তো বাংলাদেশেও ওইটা না হলেও ওর কাছাকাছি কিছু একটা হতে যাচ্ছে, যেটা হাবিবুল বাশার সুমন বলছেন যে একটা মারকুটে ব্যাটিং তার কাছ থেকে আমি প্রত্যাশা করি। অর্থাৎ আমরা কি ক্রিকেটটাকে যে আধুনিক ক্রিকেট বলি, সেই দিকেই কি যাচ্ছে কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড? প্রথমত সেদিকে তো যেতেই হবে। আর তানজিদ তামিমকে নেয়ার আসলে আর অন্য কোনো ব্যাখ্যা নেই খুব একটা, কারণ হচ্ছে যে প্রথমত তিনি ওয়ানডে এবং টি-20তে ধরুন আমাদের ধরে নিই আমরা, এখন তিনি আমাদের রেগুলার ওপেনার হয়েছেন। টেস্টে এই সময়টা এই কারণেই আলোচনাটা হতে পারে যেটা আর্লি কিনা, আমার মনে হয় সে কারণেই নির্বাচকদের এই ব্যাখ্যাটা। এবং এটা আপনি যদি যুক্তি খোঁজেন তানজিদ তামিমকে না, কারণ আমাদের টপ অর্ডার এত হেভি, ধরেন সেখানে শান্ত আছেন অলরেডি, সাদমান, জয়, তারা আমাদের টেস্ট স্পেশালিস্ট, সেখানে তানজিদ তামিমকে নিচ্ছেন মানে হচ্ছে একটা সার্টেন প্ল্যান আছে। সার্টেন প্ল্যানটা কি, আমরা আসলে টেস্ট ক্রিকেট এখন আর ওল্ড স্কুল টেস্ট ক্রিকেটার নেই যে আপনি ধরুন ওভারের পর ওভার মেডেন দেবেন, রান রেট 1-2 বা 3-এর মধ্যে থাকবে। এখন পৃথিবীর সমস্ত দেশ, নট নেসেসারিলি বাজবল, ধরুন ইন্ডিয়া বা অস্ট্রেলিয়া, যারা ঠিক সেই অর্থে হয়তো বাজবল নাই, তো তারাও কিন্তু ঠিকই এখন 4-5 করে ওভারে রান নিচ্ছে, কখনো কখনো 6 করে নিচ্ছে। এবং ম্যাচের সার্টেন, এখন টেস্ট ক্রিকেটের রেজাল্ট হচ্ছে 3.5 দিন 4 দিন, এখন হরহামেশা রেজাল্ট হচ্ছে। বাংলাদেশকে সেখানে যদি এই মডার্ন ক্রিকেটটা অ্যাডাপ্ট করতে যায় এবং একই সঙ্গে অপোনেন্টদের সঙ্গে ফাইট দিতে গেলে ওই জায়গাটাতে আসলে বাংলাদেশকে প্রবেশ করতে হবে, এবং সেই জায়গায় তানজিদ তামিম অফকোর্স ক্যান বি আ ভেরি গুড ইনক্লুশন। তাকে যদি ওই মেসেজটা ক্লিয়ার দেওয়া থাকে যে তুমি তোমার ন্যাচারাল গেমটাই খেলো, হোয়াট এভার ইট ইজ, টেস্ট ক্রিকেট অর যে ফরম্যাটই হোক, সেইটা হলে আমার মনে হয় বাংলাদেশ দলের জন্য সেটা খারাপ না। কারণ তানজিদ তামিমের মধ্যে যে ওভার দ্য টপ খেলার যে টেন্ডেন্সি এবং শর্টস যে তিনি যেভাবে খেলেন, আমার মনে হয় টেস্ট ক্রিকেটে তাকে সেটা আরেকটু হেল্প করতে পারে। যখন তিনি দেখবেন ক্লোজ ইন ফিল্ড পজিশন, বাউন্ডারি লাইনে খুব বেশি ফিল্ডার নেই, তিনি তখন হয়তো একটু রিস্ক নিয়ে যদি একটা ব্রাইট স্টার্ট এনে দিতে পারেন বাংলাদেশকে টেস্ট ক্রিকেটে, যেটা আমাদের খানিকটা আপনার তামিম ইকবাল। সো অফকোর্স এই তামিমকেই মনে করা হচ্ছে পরবর্তী তামিম কিনার জন্য একটা চেষ্টা। তবে তার আগে টি-20টা বাংলাদেশকে সিরিজ জিততে হবে এবং তারপরেই টেস্ট নিয়ে ভাবতে হবে। অসংখ্য ধন্যবাদ ফয়সাল তিতুমির আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশের দ্বিতীয় টি-20 ম্যাচটা কেমন হবে। আমাদের সঙ্গে স্টুডিওতে ছিলেন ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমির।